নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুর বিধানসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার ভোটার প্রায় 15,50,000-এর কাছাকাছি এবং ভৌগোলিকভাবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার মধ্যে 6টি পড়ে মুর্শিদাবাদ জেলায়, একটি পড়ে নদিয়ায়। এবং নদিয়ায় যে বিধানসভাটি তারই নাম হচ্ছে করিমপুর। আর করিমপুরের মানুষজন তারা কথা বলবেন, আসবো তাদের কাছে। সামনে লোকসভা ভোট তো দিতেই হবে, তো কি ইস্যুতে ভোট দেবেন? এটা তো দেশের ভোট, দেশের সুরক্ষার ভোট। তো আমরা চিন্তা করব প্রধানমন্ত্রী গড়ার ভোট। সুতরাং দেশ যেখানে সুরক্ষা হবে সেই হিসাবে আমরা যে দিতে পারবে তাকেই ভোটটা দেব। 2014 সালের পর থেকে ভারতবর্ষের যা উন্নয়ন, ভারতবর্ষের যা পরিস্থিতি, তাতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন নরেন্দ্র মোদীজি। সুতরাং আমরা দেশ রাজ্য সব মিলিয়ে মোদীজি এবার যাতে 400 পার করে সেই চেষ্টা আমরা করব। কি মনে হয়, এই যে বলা হচ্ছে আপকি বার 400 পার, 400 পেরোবে? না, 400 পেরোনোর কোনো প্রসঙ্গই নেই। এবার মসনদে বিজেপি ফেরার কোনো সম্ভাবনা নেই। সারা দেশব্যাপী আন্তর্জাতিক যে সূচকগুলো আছে তাতে আপনারা দেখতেই পারবেন যে ক্ষুধা সূচকে বা আমাদের ফ্রি প্রেস, যে প্রেসের যে স্বাধীনতা সেইটাতে বা বেকারত্বে, সবগুলোতে আমরা পিছোতে এমন একটা অবস্থায় গেছি যে সারা পৃথিবীর কাছে একটা লজ্জার ব্যাপার। শুধুমাত্র একটা গিমিক, হিন্দুত্বের গিমিক তুলে মেরুকরণ করে ভোটের চেষ্টা, তাছাড়া উন্নয়ন বলতে শূন্য। আপনার পাশে দাঁড়িয়ে যিনি বলছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি তো বলছেন আচ্ছে দিন, তারপরে এই কথা কি করে বলেন? না, তিনি তো বলবেনই, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি চালাচ্ছেন দেশ। তিনি কি নিজের সমালোচনা করবেন? কেউ করে নিজের সমালোচনা করবে কারা? যারা সাফারার, তারা। দেশের জনগণ করবে সমালোচনা। আচ্ছে দিন নয় তার মানে? মোটেই না। আচ্ছে দিন কি করে হয়? যেখানে বন্ডের নামে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, সেই বন্ডের যে টাকা, তার সেই বোঝাটা জনগণের ওপরে চাপছে। এটা তো খুব সোজা হিসেব। সেইটা যখন জনগণের ওপরে চাপছে, তাহলে জনগণ, দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, তাহলে কি করে জনগণ ভালো থাকে? তাই কি বলবেন? ভারত আজ আত্মনির্ভর ভারত নিজের পায়ে দাঁড়াচ্ছে, প্রতিরক্ষা সরঞ্জাম আজ ভারত নিজের পায়ে তৈরি করছে, তাহলে বেকার সমস্যার সমাধান হচ্ছে। সেই টার্গেট, সেই লক্ষ্যে নরেন্দ্র মোদী যাচ্ছে বলেই কিন্তু আজকে 400 পারে হিম্মত আসছে। আর যারা এই সমালোচনা করছে বিগত দিনে, তারাও কিন্তু ভারতবর্ষের মসনদে ছিলেন। কি হয়েছে জনতা ভালোই জানেন। ধরুন, এই যে পেট্রোল ডিজেলের দামের কথা হচ্ছে, কর্মসংস্থানের কথা হচ্ছে, আমি আপনার কাছে পার্টিকুলার কর্মসংস্থানের কথা বলবো। মানে মানুষের এখন চারপাশে যে অবস্থা, চাকরি বাকরির যে অবস্থা, ভোট দেওয়ার সময় সেটা মাথায় থাকবে না থাকবে না? অবশ্যই থাকবে। কর্মসংস্থানের নিরিখে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে খারাপ। কর্মসংস্থান, শিক্ষিত বেকার যুবতীরা দেখুন রাস্তাঘাটে বসে আছে, অনশন করছে, চাকরি পাচ্ছে না। বিশেষ করে 10 বছর ধরে, বিগত 10 বছর ধরে কোনো শিক্ষিত বেকার যুবকের সরাসরি কর্মস্থল হয়নি। বেকার সমস্যা যে জায়গায় গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেকাররা যখন আমরা দেখতে পাচ্ছি পথে দাঁড়িয়ে অবরোধ করছে এবং তাদের উপরে লাঠি চালানো হচ্ছে, তখন তো সত্যি খুব খারাপ লাগে। এবং আমরা তো দেখতেই পাচ্ছি ঘরে ঘরে কীভাবে বেকার সমস্যা বেড়েছে। আলটিমেটলি 2014-তে কেন্দ্রের সরকার আসার পরে যেভাবে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে, এবং বাস্তব ক্ষেত্রে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। এবং আমাদের রাজ্যেরও মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন যে এই ভোট আসলেই বলছেন যে ডবল চাকরি হবে বা চাকরি হয়ে গেছে এত, বুথপতি সেই হিসাবে হলে 78 জনের বুথপতি চাকরি হয়। সো যাই হোক, সেই হিসাবে যাচ্ছি না, কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো, এই কর্মসংস্থানের অভাবে কিন্তু আজকে আমাকে ব্যবসা করতে বসতে হয়েছে। কর্মসংস্থান যদি রেগুলার থাকতো, এসএসসি পরীক্ষাটা যদি রেগুলার হতো এই রাজ্যে, বা কেন্দ্রের যদি সত্যি রেলের প্যানেলে রেলে দুর্নীতি, সিজিএলে দুর্নীতি, বিভিন্ন জায়গায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তো এই জিনিসগুলো না হলে হয়তো ব্যবসা নিয়ে বসতে হতো না, হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে জব পেয়ে যায়। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আগেই দেখবো আমাদের রাজ্যটা ঠিক আছে কিনা। পরিষ্কার কথা, কেন্দ্রের মতো চালাচ্ছে। পশ্চিমবঙ্গে যে বেকারত্ব, চাকরি চুরি, মেধাদের চাকরি টাকার বিনিময়ে এখানে বিক্রি হয়েছে, এই রোগটা কিন্তু দীর্ঘ 34 বছর বাম জামানার থেকে হয়ে আসছে। বামেরাও তাই করেছে। আজকে বামেদের কর্মফল আজকে তার পরিবর্তে 0 হয়েছে। পাবলিক মানে মানুষ তাদেরকে সরিয়েছে। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনাকে তথ্য কথা বলবে, সেই তথ্য আপনি আন্তর্জাতিক তথ্য দেখতে পারেন, তাতে বিজেপি গভর্নমেন্টের কী অবস্থা, আর আপনি সেই তথ্য অনুসারেই দেখুন বামফ্রন্ট আমলে কত চাকরি হয়েছে। আমি চাকরির কথাতেই আসছি। ভূমি সংস্কার থেকে আরম্ভ করে কতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, কিভাবে হয়েছে।
আর বিজেপি আমলে সারা ভারতবর্ষে একটা বিশ্ববিদ্যালয় বলুন যেটা স্থাপন করা হয়েছে, বরঞ্চ কিছু বিশ্ববিদ্যালয়কে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার গৈরীকরণের নামে সিলেবাসকে উল্টো পাল্টা, জ্যোতিষী থেকে আরম্ভ করে যেগুলো বিজ্ঞান নয় সেগুলোকে ঢুকানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলে বসলেন শ্রাবণ মাসে কেন বিরোধীরা মাংস খাচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়। ভোটের মুখে রাম মন্দির, কি মনে হয় ভোটারদের উপর প্রভাব পড়বে? আমরা প্রধানমন্ত্রী নির্বাচনটা করি কেন? তুমি দেশটা চালাবে, আমাদের জন্য আইনটা ঠিকঠাক করবে। সেখানে কি করা হচ্ছে? রাম মন্দির তৈরি করতে চলছেন, তার উদ্বোধন করতে চলছেন। এটা প্রধানমন্ত্রীর কাজ হতে পারে? রাম মন্দির তো 500 বছরের লড়াই, 500 বছর আগেকার লড়াই এটা, এবং ধর্মীয় এটা ইস্যু, এবং এটা একটা ধর্মের ব্যাপার এটা, সেটা এবার সেটা সেই সমাধানটা করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটা সুষ্ঠু সমাধান, কোনো ঝামেলা হয়নি, রক্তপাত হয়নি। সেদিক থেকে বিচার করলে উনি ভালোই করেছেন। রাম মন্দির একটা তো ধর্মীয় আবেগ থাকতেই হবে, থাকবে না কেন? আমরা তো হিন্দু, আমরা তো মুসলমান নই, আমরা হিন্দু। তো তা আমি গর্বের সঙ্গে হিন্দু বলতে পারবো না? বিবেকানন্দ যেখানে বলছে গর্বের সঙ্গে বলো হিন্দু, আমার রাম জন্মভূমি আমি করবো না? প্রধানমন্ত্রীর কাজ ওগুলো না। প্রধানমন্ত্রীর কাজ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এসব তৈরি হবে, ইঞ্জিনিয়ারিং, হসপিটাল মানুষের জন্য। কোভিডের সময় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মানুষের দৈনন্দিন যে চাহিদা বা জ্বালানি, যেগুলো জ্বালানি, গ্যাসের দাম, পেট্রোলের, চাষাবাদের মূল উপাদান ডিজেল, তার দাম কেমন দেখেন, এইগুলো প্রয়োজন। ধর্ম তো মানুষের মনের, আমার বাড়িতে থাকবে ধর্ম। এই যে সিএএ হচ্ছে, ভোটের আগে সিএএ ঘোষণা হলো, প্রভাব পড়বে? মনে হয় না। এটা ওই লেস প্যাকেটের 90% হাওয়ার মতো, ও কিছু না, খালি ভোট আসলেই সিএ এটা ওটা হয়। এগুলোতে আদতে মানুষের কোনো উপকার নেই। আজকে যে মানুষটা অনেক দিন ধরে এখানে থেকে আছে তাকে ভয় দেখানো হচ্ছে, সেখানে আপনি মাঝে সেখান থেকে দেখবেন যে কিছু মানুষ হয়তো মারাও যাচ্ছে আতঙ্কে। সেটার দায় কে নেবে? কোন সরকার নেবে? 2019 সালে এটা ছিল একটা জুজু, ভোটের আগে একটা বিজেপির জুজু, যে হিন্দু ভোটকে একত্রিত করা, পাশাপাশি আমাদের রাজ্য সরকার তারা এটার সুবিধাটাকে কাজে লাগে আর একটা মেরুকরণ করছিল। কিন্তু মানুষ বুঝে গেছে 2024-এ এসে যে শুধু ভোট আসলেই সিএ ইস্যু উত্থাপন হয়, ভোট চলে গেলে সিএ আর কিছু থাকে না, সুতরাং জুজুর ভয় আর নেই, সুতরাং মানুষের মধ্যে প্রভাব পড়বে না। সিএ কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, ভারতবাসী বা ভারতবর্ষের মানুষকে নাগরিকত্ব দেওয়ার। একটাও কোনো নাগরিক এখান থেকে ওপারে যাবে না। এবার আপনি ভাবুন যে ভারতবর্ষটা তো ধর্মশালা নয়, বিভিন্ন দেশ থেকে এসে ভারতবর্ষের সুযোগ সুবিধা নেবে। দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, দেশটা ভাগ হয়েছিল। তাহলে অন্য দেশে গেলে সেখানে নাগরিকত্ব আছে, এই দেশে কেন থাকবে না? ভয়টা কিসের? এই করিমপুর অঞ্চলে প্রচুর মানুষ পাবেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, এপারে এসে বসবাস করছেন, এখানকার স্থায়ী। আপনি তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেবেন? তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব আছে এখানকার। আপনি কিভাবে কি দেবেন তুলে নাগরিকত্ব? সব রাজনৈতিক দলের কাছেই আমরা করিমপুরের জনগণ যেন গিনিপি। আমাদের যে কি দাবি দেওয়া, যে কি চাহিদা, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল বোঝে না। আমরা রেল চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা পানের যে শিল্প, পানের যে কৃষিজ ফসল তার আমরা এক্সপোর্ট ইম্পোর্টটা চাই, আমরা পাটের এক্সপোর্ট ইম্পোর্টটা চাই। এই ছোট ছোট করিমপুরের যে স্থানীয় বিষয়, সেগুলো নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবে না। আমরা চাই আমাদের যে স্থানীয় যে সমস্যাগুলো আছে, আমাদের নদীগুলো আজকে বুঝে যাচ্ছে, নদী সংস্কারগুলো খুব প্রয়োজন। এই স্থানীয় বিষয়গুলো নিয়ে যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে, সেটা আমরা চাই, সেটাই আমাদের দাবি। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? না, আমি দেখিনি। না। ভোট চাইতে? না। শেষ কবে দেখেছি সামনাসামনি মনে করতে পারছি না, তবে হ্যাঁ পুজো উদ্বোধনে দেখেছি, কিন্তু ফেসবুকে মাঝে মধ্যে দেখি ওনাকে। মনে পড়ে না কবে দেখেছি। উনি তো আসেন, তো উন্নয়নের জন্য আসেন না। তৃণমূলের কালচার যেটা, হ্যাঁ, আঞ্চলিক তোলামূল যা চলছে, তোলাবাজি, উনি ওইটা হয়তো কোনোদিন আসেন তোলাবাজি করতে, তাছাড়া কোনো উন্নয়নমূলক কাজ দেখি না। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে 7ই মে মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন। তার বহু আগে থেকে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত করিমপুর বিধানসভায় কিন্তু পারদ চড়তে শুরু করেছে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে শুরু করলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ। তাই আজকের মতো নেতা নয় জনতা নিয়ে আমি বিদায় নিচ্ছি। পারাদীপ।